আজকের এই পরিবেশনা ঠিক কোনো ইতিহাস বইয়ের পাতা নয়, বরং এটা এক অন্যরকম সফর। ভারতকে মানে ভারতের যে ধারণাটা তার একেবারে ভেতর থেকে বোঝার চেষ্টা। চলুন এই গভীর অনুসন্ধানে একসাথে ডুব দেওয়া যাক। আর শুরুতেই এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। ভারত তো শুধু মানচিত্রে আঁকা একটা ভূখণ্ড নয়, তাই না? এটা তার চেয়ে অনেক বেশি কিছু। এটা একটা অনুভূতি, একটা চেতনা, যা হাজার হাজার বছর ধরে একটা নদীর স্রোতের মতো বয়ে চলেছে। তো এই গল্পের শুরুটা কোথায়? চলুন একদম শুরুতে ফিরে যাই, প্রাচীন ভারতে। সেই সময়ে যখন দুনিয়ার অনেক সভ্যতা সবে ডানা মেলছে, তখন এখানকার মানুষ কিন্তু মহাবিশ্বের গভীর রহস্য নিয়ে ভাবতে শুরু করে দিয়েছে। এখানে দেখুন কিভাবে চিন্তাভাবনাটা ধীরে ধীরে বদলে গেল। প্রথমে সিন্ধু সভ্যতার শান্ত গোছানো সমাজ, তারপর এলো বৈদিক যুগ, যখন মানুষ প্রকৃতির মধ্যে একটা নিয়ম, একটা ছন্দ খুঁজে পেল, যাকে তারা বলতো রীত। কিন্তু আসল যে বিপ্লবটা ঘটল সেটা হলো উপনিষদের সময়ে, যখন সমস্ত প্রশ্ন বাইরের জগৎ থেকে ঘুরে নিজের ভেতরের দিকে চলে এলো। শুধুমাত্র একটাই প্রশ্ন, কিন্তু কি মারাত্মক তার প্রভাব! আমি কে? এই একটা জিজ্ঞাসাই ভারতীয় চিন্তার মোড়টা পুরোপুরি ঘুরিয়ে দিল। বাইরের দেবদেবীকে তুষ্ট করার বদলে ঋষিরা নিজেদের ভেতরে ডুব দিলেন এক গভীরতর সত্যের খোঁজে। আর উত্তরটা যা এলো তা ছিল এক কথায় বৈপ্লবিক। উপনিষদ বলল, তুমি যা খুঁজছ সেই পরম সত্তা বা ব্রহ্ম আর তোমার নিজের সত্তা বা আত্মা দুটো আসলে আলাদা কিছু নয়, একই জিনিস। মানে ঈশ্বর বাইরে কোথাও মন্দিরে বা আকাশে নেই, তিনি আছেন প্রত্যেকটা মানুষের চেতনার গভীরে। কি অসাধারণ একটা ভাবনা, তাই না? চলুন এবার এমন এক যুগে যাই যেখানে বড় বড় দার্শনিক ভাবনাগুলোর সাথে মুখোমুখি সংঘাত হল সাম্রাজ্য চালানোর কঠিন বাস্তবতার। একদিকে রাষ্ট্রকে শক্তিশালী করার দরকার, আর অন্যদিকে করুণার আদর্শ। এই দুয়ের মধ্যে একটা টানা পড়েন। যখন সমাজ জটিল আচার-বিচার আর তর্কে ক্লান্ত, ঠিক তখনই এক রাজপুত্র সব ছেড়ে বেরিয়ে পড়লেন। তার প্রশ্ন ঈশ্বর বা আত্মা নিয়ে ছিল না, তার একমাত্র চিন্তা ছিল মানুষের দুঃখ কি করে দূর করা যায়। বিশ্ব তাকে পরে বুদ্ধ নামে চিনেছিল। তিনি এক করুণার বিপ্লব নিয়ে এলেন। এখানে দেখুন ভারতীয় রাষ্ট্রনীতির মূল দ্বন্দ্বটা কি পরিষ্কারভাবে ফুটে উঠেছে। একদিকে চাণক্যের কঠোর বাস্তববাদ, যিনি মনে করতেন রাষ্ট্রের শক্তিই শেষ কথা, আর অন্যদিকে কলিঙ্গ যুদ্ধের ভয়াবহ রক্তপাত দেখে সম্রাট অশোকের মন বদলে গেল। তিনি তলোয়ার ছেড়ে দিয়ে মানুষের হৃদয় জয় করতে চাইলেন। গুপ্তযুগকে কেন স্বর্ণযুগ বলা হয় জানেন? কারণ তখন জ্ঞান, বিজ্ঞান, শিল্পকলা সবকিছু যেন একসাথে শিখরে পৌঁছেছিল। একদিকে অজন্তার গুহায় পাথরের গায়ে বুদ্ধের মুখে ফুটে উঠছে পরম করুণার হাসি, অন্যদিকে আর্যভট্ট হিসাব করে বলে দিচ্ছেন যে পৃথিবীটা স্থির নয়, ঘুরছে। এক অবিশ্বাস্য মিলবন্ধন। এরপর ভারতের ইতিহাসে একটা নতুন স্রোত এসে মিশল, মধ্যযুগ। এই সময়টাকে শুধু মারামারি বা হানাহানির যুগ ভাবলে কিন্তু খুব ভুল হবে, কারণ এটাই ছিল বিভিন্ন সংস্কৃতির এক অবিশ্বাস্য আদান-প্রদান আর মিশ্রণের সময়। এই প্রক্রিয়াটা খুব ইন্টারেস্টিং। প্রথমে বাইরে থেকে কেউ এলো, তাদের সাথে সংঘাত হলো, কিন্তু তারপরেই ভারত তার আসল ম্যাজিকটা দেখায়। সে নতুন জিনিসটাকে পুরোপুরি ফেলে দেয় না, বরং তার ভালোটা নিজের মধ্যে শুষে নেয়। আর এই নিতে নিতেই সে নিজেও বদলে যায়, আর যে নতুন এসছে তাকেও বদলে দেয়। আর এই মেলবন্ধনের সুরটাই সবচেয়ে সুন্দরভাবে বেজে উঠেছিল কবিরের মতো সাধকদের গলায়। ভক্তি আর সুফি আন্দোলনগুলো সব রকম ধর্মীয় গোড়ামির বিরুদ্ধে দাঁড়িয়েছিল। তারা বলতেন ঈশ্বর কোনো মন্দিরে বা মসজিদে থাকেন না, তিনি থাকেন প্রেমিকের হৃদয়ে। আর এই যে সবার পথকে এক করার চেষ্টা, সেটার একটা দারুণ প্রতিচ্ছবি আমরা দেখতে পাই সম্রাট আকবরের দরবারে। তিনি সব ধর্মের পণ্ডিতদের এক জায়গায় আনতেন, একটাই জিনিস বোঝার জন্য, যে পথ অনেক হতে পারে, কিন্তু আসল সত্যটা তো একটাই। এবার গল্পের মোড়টা ঘুরল। এতদিন যারা আসছিল তারা আসছিল স্থলপথে, কিন্তু এবার তারা এলো সাগর পেরিয়ে। আর তাদের সাথে এলো এক দীর্ঘ অন্ধকার ছায়া, ঔপনিবেশিকতার ছায়া। ১৭৫৭ সাল, পলাশির যুদ্ধ। এই একটা বছর, এই একটা যুদ্ধ ভারতের ইতিহাসকে যেন অন্য খাতে বইয়ে দিল। একটা ব্যবসা করতে আসা কোম্পানি ধীরে ধীরে হয়ে উঠল দেশের শাসক, আর শুরু হলো এক দীর্ঘ পরাধীনতার যুগ। লক্ষ্য একটাই, স্বাধীনতা। কিন্তু পথ নিয়েছিল দুটো জোরালো ভাবনা। একদিকে গান্ধীজির সত্য আর অহিংসার পথ, অন্যদিকে সুভাষচন্দ্র বসুর বিশ্বাস ছিল স্বাধীনতা কেউ হাতে তুলে দেয় না, আদায় করে নিতে হয়। পথ আলাদা হলেও দুজনেরই স্বপ্ন ছিল একটাই, স্বাধীন ভারত। অবশেষে এলো সেই রাত,
1947 সালের 15ই আগস্ট মধ্যরাতে আকাশ ছেয়ে গেল স্বাধীনতার আনন্দে। কিন্তু সেই ভোরের আলোয় দেখা গেল এক গভীর ক্ষতচিহ্ন। স্বাধীনতার আনন্দ আর দেশভাগের যন্ত্রণা, এই দুটো নিয়েই জন্ম হল নতুন ভারতের। তো স্বাধীনতা তো পাওয়া গেল, কিন্তু ভারতের সেই আত্মার খোঁজ কি শেষ হল? একেবারেই না, বরং আসল খোঁজটা তো শায়দ এখনই শুরু হল। এক স্বাধীন দেশ হিসেবে নিজের পরিচয় খোঁজার এক নতুন অধ্যায়। আজকের ভারতকে যদি দেখেন, অদ্ভুত সব বৈপরীত্য চোখে পড়বে। একদিকে আমরা স্যাটেলাইট পাঠাচ্ছি মঙ্গলে, আবার ঠিক সেই সময়েই দেশের লক্ষ লক্ষ মানুষ একবেলা খাবারের জন্য লড়ছে। প্রাচীন মন্দিরের ঘণ্টা আর নতুন টেক হাবের গুঞ্জন, এই সব কিছু নিয়ে আজকের ভারত। তাহলে এত কিছুর পর এই হাজার হাজার বছরের যাত্রার শেষে প্রশ্নটা থেকেই যায়, এই যে ভারত, এই যে চেতনা, এটা আসলে কোথায় আছে? উত্তরটা হয়তো কোনো বই বা মানচিত্রে নেই, উত্তরটা আছে আমাদের সবার মধ্যে। ভারত বেঁচে আছে তার কোটি কোটি মানুষের হৃদয়, সেই বিশ্বাসে যা হাজারো ঝড়ঝাপটার পরেও বলে সত্যেরই জয় হয়, সত্যমেব জয়তি। এই খোঁজটা তাই আজও চলছে আমাদের প্রত্যেকের ভেতরে।